শুভ দুপুর সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের সকলের শুভকামনায় আমরাও মোটামুটি ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ। তো আগের ভিডিওতে সব কিছুই তো বললাম, বাসাটা ছেড়ে দিচ্ছি। এখন কয়েকটা দিন একই কথা শুনবেন আপনারা, বাসা ছেড়ে দিচ্ছি, বাসা ছেড়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত বাসাটা ছাড়বো না, ততদিন পর্যন্ত আপনারা এই কথাটা শুনতেই থাকবেন। তো আগের ভিডিওটা ভাবলাম একটু বেশি বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে বাকি অংশটা আপনাদের সাথে শেয়ার করি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাংস রান্নার রেসিপি, তো এখন দেখাচ্ছি মাংস রান্না করার পর আমি কিভাবে খাই বা আমরা সেটা দিয়ে কী করি। মা বাবা চলে আসছে, তো এখন আমি যেটা করতেছি, এখানে একটা ছোট বাটিতে করে মাংস বেড়ে নিচ্ছি। এত বড় কড়াইতে তো টেবিলে নেওয়া যায় না, আজকে আর কড়াই থেকে মাংস গামলাতে রাখিনি। ভাবলাম কড়াই থেকে ছোট বাটি করে অল্প অল্প করে নিয়ে যাব খাওয়ার টেবিলে। তো মাংসটা খেতে বেশ ভালো হয়েছিল, সেই সাথে কালারটা এত সুন্দর, দারুণ হয়েছিল না। মাংসের তরকারির কালারটা ভীষণ সুন্দর হয়েছিল, যেটা দেখে আপনাদের মনে হবে মাংসটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আসলে অনেক বেশি মজার ছিল। তো এখন আমার ভাই ওর অফিসের জন্য বের হয়ে যাবে, তাই একটা ছোট বাটিতে করে এখানে অল্প একটু টেবিলে রাখলাম। তারপর আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে। তো মা বাবাও এই মধ্যে চলে আসলো, কলিং বেলটা বাজলো। তো খুলে তো আমরা সবাই অবাক। বাবা কত ব্যাগপত্র নিয়ে আহবরে না মনে ব্যাগ তাড়াতাড়ি তো এসে তোমরা দেখি রানা দিছো সারা করোনা দিছো তখন বাজে কয়টা 12টা না 10টাই বাসে তো ঘুম পারবার নাকি মানুষ সারা দরজা আটকে আসো যাও। যাও বাবা এতগুলো চকলেট কিনে আনতো সবগুলা দিবেন চোখের নিয়ে দেখুন সবগুলাই করবো। হ্যাঁ একসাথে খাইবো, খালি খাইবই, খাইতে খাইতে সব ফুরিয়ে দেবো। ডাকতে ডাকতে পাগল হয়ে তো মা বাবা আসার পর ওনাদেরকে খেতে বসালাম। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো দেখেন বাসার অবস্থা খুবই খারাপ, কারণ বাসায় সমস্ত জিনিসপত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু কিছু বস্তা ভর্তি করেছি, কিছু কিছু এমনি ছড়ানো ছিটানো আছে, তো সেইটা আপনারা অ্যাভয়েড করবেন। তো আমরা তো খেয়েছিলাম মাংসের তরকারিটা, তো আমার কাছে ভালোই লাগছে। সব থেকে বেশি ভালো লাগছে চিচিঙ্গা ভাজিটা, ডিম দিয়ে যেটা করেছিলাম সেটা খেতে আমার অনেক বেশি ভালো লেগেছে। আর ডালের কথা আর কি বলবো, ডাল তো সর্বকালের শ্রেষ্ঠ খাবার। যারা ডাল পছন্দ করেন না তারা শেষ পাতের ডাল না হলে তাদের পেটই ভরবে না। ইদানিং আমাদের অবস্থাটা সেরকমই হয়ে গেছে। আমাদের শেষ পাতের ডাল না খেলে মনে হয় যে আজকের খাবারটা পরিপূর্ণ হয়নি। তো মা বাবাকে খাওয়ানোর পর এখন গাট্টি বুসকা সব খুলতে বসলাম। তো দেখায় আপনাদের কি কি সবজি মা বাবা নিয়ে আসছে। তো গ্রাম থেকে যেহেতু আসছে, সবজি তো আনবেই। তো এখন যেহেতু বর্ষাকাল, খুব বেশি সবজিও বাড়িতে নেই, মানে বর্ষাকাল পুরোপুরি না আসলেও দেখা গেছে যে অনেক জায়গাতে জল আসছে, সবজি নষ্ট হয়ে যায় জলের কারণে। তো মার কাছে যা ছিল সেগুলোই মা নিয়ে আসছে। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা যে কাঁঠাল দেখতে পাচ্ছেন, এটা মার হাতের লাগানো গাছের কাঁঠাল, তাও আবার প্রথমবার ধরেছে। এইবার প্রথম একটা নতুন গাছে নতুন কাঁঠাল ধরেছে, এবং এইটা মা বাবা নিয়ে আসছে। তারা যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো আনা হতো না। এখন যেহেতু আমরা বাসা ছাড়তেছি, ওনাদেরকে আসতে বলছি বাসায়, তো মা বাবা বললো যেহেতু আমরা থাকবো না বাড়িতে, হয়তো সেটা গাছে থেকে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম যে ঢাকাতেই নিয়ে আসি, সবাই মিলে একসাথে খাবো, তাহলে ভালোও লাগবে। তাই মা বাবা কষ্ট করে ব্যাগ ভর্তি করে এই এত বড় কাঁঠালটা নিয়ে আসছে।
আসছে। এমনিতে কাঁঠাল বেশি আমাদের পছন্দ না এবং আমরা খুব বেশি খাইও না, কিন্তু যেহেতু নতুন কাঁঠাল, নতুন গাছের প্রথম কাঁঠাল, তাও তো টেস্ট করাই যায়। তো কী কী সবজি নিয়ে আসছে একটু আপনাদেরকে দেখাই। এখানে নিয়ে আসছে মিষ্টি কুমড়ার ডগা। মিষ্টি কুমড়ার ডগা আমার ছোটোবেলা থেকেই ভীষণ পছন্দ, আমি খুব পছন্দ করি। মাছ দিয়ে অথবা যে কোনো ধরনের শুটকি অথবা ভর্তা করেও খাওয়া যায়, খুবই মজা লাগে। তার সাথে নিয়ে আসছে গাছের টাটকা ফ্রেশ একদম কি বলবো সবুজ ভেন্ডি, যেটা হচ্ছে সারা ঈশানের সব থেকে প্রিয় একটা সবজি। তার সাথে নিয়ে আসছে কলমি শাক, বাড়ির কলমি শাক, দেখে মনে হবে কিনে নিয়ে আসছে কিন্তু বাড়ির কলমি শাক। তার সাথে ছিল কচু। এই কচুগুলো হচ্ছে মা নিজের হাতে লাগায়, এগুলা গলায় ধরে না, চুলকায় না, এগুলো দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করে খাওয়া যায় অথবা ছোটো মাছের চচ্চড়ি করেও খাওয়া যায়, দুইভাবেও খাওয়া যায়। তো এখানে বাবা আবার সাথে করে নিয়ে আসছে আম, যেহেতু আমের দিন, মেয়ের বাড়ি আসবে বলে কথা, আম না নিয়ে কি আর থাকতে পারে, সাথে করে আম কাঁঠাল নিয়ে আসছে। তো আর তার সাথে নিয়ে আসছে বিভিন্ন রকমের সবজি। এখান থেকে কিছু সবজি আমি আবার ওই বাসাতে পাঠা দেবো মা বাবার কাছে। তো দেখা যাক, আগে সব কিছু গুছাই তারপর ঠিকঠাক করব। এখানে এটা হচ্ছে বিকেলবেলার একটা দৃশ্য। তো সারামণি আর ঈশানবাবু বায়না করেছে আম খাবে, তাও আবার কাঁচা আম। যেহেতু বাবা আজকে আম নিয়ে আসছে, আমগুলো শক্ত ছিল, কাঁচা কাঁচা, তাই ভাবলাম একটু কেটে খেয়ে দেখি। আমগুলো খেতে ভালোই ছিল, মানে কাঁচা যেহেতু সেহেতু মিষ্টি বেশি না, কিন্তু যেটা পেকে ছিল না, মানে পাকার আগে বাচ্চারা কাঁচাগুলো সব খেয়ে ফেলছে। একটা আম ছিল যেটা পেকে ছিল, খেতে অনেক বেশি মিষ্টি ছিল, আর আমরা তো কাঁচাটা খেয়েছি, তার জন্য মিষ্টি খুব একটা পাইনি। তো একটা আম কেটেছে, সেটা তো হয়নি। তারপর আবার আমি মাকে বললাম যে এইটাও কাটো। তো আরেকটা আম এনে ধুয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাসায় আনা ছিল, সারা বাবা নিয়ে আসছিল। এটা কী জাতের আম ঠিক খেয়াল নেই। এই আমটা খেতে অনেক বেশি ভালো ছিল। বাজারে তো এখন অনেক ধরনের অনেক রকমের আম পাওয়া যায়, আসলে কোনটা কী আম সেটা মনে রাখাও কঠিন, আর আমরা যেহেতু এত বেশি বিভিন্ন রকমের আম খাওয়া হয় না। আমার পছন্দের আমের মধ্যে হাড়ি ভাঙা আর হচ্ছে আমরুপালি, এই দুইটা আমার কাছে ভালো লাগে। এছাড়াও তো অনেক ধরনের আম আছে, তবে এই দুইটা আমি একটু বেশি খাওয়া হয়। তো যেটা ভাবলাম সেটা তো হলো না, একটা ফ্রেশ আম নিয়ে আসলাম, ভেতরে দেখেন কী অবস্থা। এরকমই হয়, উপরের চেহারা দেখে আসলে বোঝা যায় না ভেতরে কী আছে, সব ক্ষেত্রেই সেটা হয়ে থাকে। কিন্তু তারপরেও কিছু করার নেই, সবসময় তো আর সব কিছু একরকম হয় না। তো মা এখানে বাচ্চাদের জন্য আম কাটলো, তারপর হচ্ছে একটা কাজ করে দিচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, এবং এটা আমি একদমই পারি না। সেটা হচ্ছে আমাকে আতপ চাল ঝেড়ে দিচ্ছে। আতপ চালের মধ্যে প্রচুর পরিমাণে পোকা ছিল, সেই পোকাগুলো পরিষ্কার করার জন্য এখন এগুলো ঝাড়া হচ্ছে। তো আতপ চাল তো কম বেশি সবার বাসায় আছে, আমি তো রাখি, কারণ পায়েস খাওয়ার ক্ষেত্রে অথবা চালের গুঁড়া করে পাকোড়া বা পিঠা পায়েসের জন্য কিন্তু আতপ চালের প্রয়োজন হয়, এর জন্য বাসায় একটু হলেও রাখতে হয়। তো এই আতপ চালগুলো অনেক দিন আগের আনা, খাবো খাবো করে আর খাওয়া হচ্ছিল না। তো এখন যেহেতু বাসা চেঞ্জ করতেছি, সব কিছু তো কোনোখানি থেকে বের করতে হয়। এখন আতপ চাল বের করে দেখি তো আতপ চালের মধ্যে পোকা ধরে গেছে। আমি তো হচ্ছে ঝাড়তে পারি না, তার জন্য মাকে দিলাম। এই দেখেন বাহিনী সব ঝাড়তেছে, আর এগুলো সব মহাভারতের যুদ্ধের সময় যে সৈন্যর মতো না, সেগুলো এখন ছুটে ছুটে বেরোচ্ছে। এগুলো কোথায় গিয়ে যে লুকাবে, আবার যেখানে চাল থাকবে সেখানে সবগুলো জমা হবে। তো পোকা তো মোটামুটি ঝেড়ে ফেলে দেওয়া হলো। এখন চালগুলো ফ্রেশভাবে সুন্দর করে পলিথিনে ব্যাগে ভরে অন্য জায়গায় রেখে দেবো। তো এখন হচ্ছে মা বাবা চলে আসছে, তো কাজকর্ম মোটামুটি সব কিছু গুছিয়ে নেব, কারণ এখন তো বাসা ছেড়ে দেওয়ার প্রায় সময়ও চলে আসলো। আশেপাশের ওয়ালে যে আমার ছবিগুলো ছিল সব কিছু খুলে এখন সুন্দর করে মুছে একটা ব্যাগে রাখবো। এইগুলো জানি না কোথায় কোন জায়গায় বসবে, আদৌ বসতে পারবে কি না, কারণ হচ্ছে যে অ্যাপার্টমেন্টের বাসাতে না আপনি যেভাবে খুশি সেভাবে সাজাতে পারবেন, কিন্তু ব্যক্তি মালিকানা যে বাসাগুলো থাকে বা বিল্ডিংগুলো থাকে, সেইগুলোতে দেখা যায় তারা বিভিন্ন ধরনের রুলস দিয়ে থাকে, যেটা আপনাদেরকে মানতে হয়। অনেকে বলে আপনি ওয়ালে তার কাটা লাগাতে পারবেন না, ওয়ালে ছবি লাগানোর জন্য তার কাটা লাগাতে পারবেন না, এই করতে পারবেন না, সেই করতে পারবেন না, অনেক ধরনের নিয়ম থাকে, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি। যখন বাসাটা নিয়েছিলাম তখন আমাদেরকে মালিক বলেছিল যে আপনারা ওয়ালের মধ্যে তার কাটা লাগাতে পারবেন না, তার কাটা ছাড়া যেভাবে খুশি লাগাবেন, এবং
যতটা সম্ভব বাসা নষ্ট না করার চিন্তা ভাবনা করবেন। তো দেখা যায় সেইটা করার চিন্তা ভাবনা সবাই করে। আমরা যেখানে থাকি বা যেটাতে ছিলাম সেটা তো আমরা সবসময় ভেবেছি যে কখন আবার কোনো অনিষ্ট হয়ে যায় কিনা, বাচ্চারা ওয়াল নষ্ট করে ফেলে কিনা। বাচ্চা থাকলে আসলে দেখা যায় একটু কষ্টকর হয়ে যায়, কারণ বাচ্চারা কোনো না কোনোভাবেই দেখবেন যে ওয়ালে কিছু না কিছু করে ফেলে। তো এটা আসলে মেনটেন করা অনেক কঠিন ব্যাপার। এটা যদি অ্যাপার্টমেন্ট ছিল তারা ওভাবে রুলস দেয় না বা ওভাবে কিছু বলে না যে এটা ধরা যাবে না ওইটা ধরা যাবে না। অন্য সমস্ত বাসা যেমন হচ্ছে যে এখন যেটাতে যাচ্ছে এটাতে অনেক ধরনের একটু নিয়ম নীতি মেনে চলতে হবে। জানি না সেগুলো কাটিয়ে উঠতে পারবো কি না, কারণ নিজেরা তো পারি কিন্তু বাচ্চাদেরকেও আসলে পারি না, শোনাতে পারি না। এখানে হচ্ছে আমার ব্লেন্ডারটা আমি শোকেস থেকে বের করে ক্লিন করে এখন ব্লেন্ডারের যে বক্স ছিল সেটা আসলে ফেলা হয়নি, রেখে দিয়েছিলাম। ওই বক্সের ভেতরে আমি আতপ চাল রেখে দিয়েছিলাম, তো সেই বক্সটা এখন কাজে লাগতেছে। তো সেই বক্সটা করে আবার ব্লেন্ডারটা সুন্দর করে প্যাক করলাম। এটা হচ্ছে এভাবে নিয়ে যাব। এবং তার সাথে হচ্ছে আমার একটা রাইস কুকার ছিল। শোকেসের ভিতরে যে কী পরিমাণ জিনিসপত্র থাকে সেটা আপনাদেরকে আর কী বলবো বলেন, আপনারা তো আমার সাথে অনেক বেশি জানেন। আমি তো নতুন সংসারে একটা মানুষ, আগে তো এত কিছু ছিল না, এখন নতুন নতুন জিনিস করেছি। এখন করতে করতে দেখা গেছে যে এগুলো যত্ন করতে করতে হাঁপিয়ে উঠেছি অলরেডি। তো আপনারা তো সবাই জানেন এগুলো যে কতটা প্যারার জিনিস। তারপরেও ক্লিন না করলে জিনিসপত্র নষ্ট হয়ে যায়। রাইস কুকার দেখা যায় যে আমার ব্যবহার করা হয় না বললেই চলে, যেহেতু লাইনের গ্যাস লাগে না, এবং তারপরও রেখে দিতে হয় কখন আবার হয় প্রয়োজন। এজন্য এটাকে হালকা করে মুছে রেখে দিলাম। এমনিতে তো আগে পরিষ্কার করে নিয়ে আসছিলাম ওই বাসা থেকে, যখন আসছিলাম এই বাসাতে এখনও পর্যন্ত ব্যবহার করিনি, তাই এটা পরিষ্কারই আছে। তাই হালকা পাতলা মুছে এটাকে আবার পলিথিনের ব্যাগে ভরে, এভাবে পলিথিনের ব্যাগে প্যাক করতে করতে এটা থাকবে, জানি না কবে ব্যবহার করা হবে। তবে হ্যাঁ, এখন হয়তো লাগতে পারে, এখন জানি না, লাগতেও পারে। জিনিসপত্র গোছাতে গোছাতে আর শেষ করতে পারি না। কত যে বস্তা ভর্তি করেছি সেটা কি আর বলবো বলেন। একটা 3 রুমের বাসায় যে কি পরিমাণ জিনিস থাকে সেটা এখন বুঝতে পারতেছি। কারণ যখন জিনিসপত্র কেনা হয়েছে বা রেখেছি তখন আসলে বুঝিনি যে এতগুলা জিনিস। যখন এগুলা বস্তা ভর্তি করতেছি আস্তে আস্তে, মানে এগুলা অন্য জায়গায় শিফট করার জন্য, যে বহন করার জন্য যে জিনিসপত্রগুলো আমি রেডি করতেছি না, এখন বুঝতেছি যে কত জিনিসপত্র। এমনিতে যখন আপনি এগুলা ঘরের মধ্যে সাজিয়ে রাখবেন তখন মনে হবে যে না, এই জায়গাটা খালি আছে, এই জায়গাটা যদি আর একটা কিছু রাখা যেত তাহলে জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতো। কিন্তু যখন আপনি অন্য জায়গায় সেই জায়গাগুলো শিফট করাতে যাবেন না, তখন বুঝতে পারবেন ঠিক কতটা কষ্ট এবং কত জিনিসপত্র বাসায় থাকে। তা না হলে বুঝতে পারবেন না। অবশ্য ভাড়া বাসায় থাকলে এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। কারণ দেখা যাবে যে আপনি একটা বাসায় সারা জীবন থাকবেন না বা থাকার প্রয়োজন হবে না, থাকতে পারবেন না। অনেক সময় দেখা যায় যে বাসাটাতে আপনি আছেন সেটা যে মালিকের বাসা, সে নিজে সেই বাসাটাতে উঠবে, অথবা আপনি যে কোনো কারণে সেই বাসাটা ছাড়বেন। এইভাবে করতে করতে দেখা যায় যে এক বাসাতে থাকা হয় না। তো সেই হিসাব করতে গেলে এই সমস্ত জিনিসপত্র প্যাক করে আবার অন্য বাসাতে শিফট করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, যারা ভাড়াটিয়া জীবন কাটায় তাদেরকে এইভাবেই তাদের জীবন কাটাতে হয়। এর জন্য অনেকেই আছে যে কষ্ট করে হলেও, যে বলেন না, হোম লোন করে হলেও ফ্ল্যাট কিনে। কারণ ফ্ল্যাট কিনলে তো আর এই প্যারাটা নিতে হয় না, নিজেদের মতো করে থাকা যায়, নিজেদের ভারী বললে চলে। তো এটা তো আর সবাই পারে না, কি আর করা। যারা না পারে তাদেরকে এইভাবেই কাটাতে হয় জীবনটা। তো এখন হচ্ছে সকালবেলা তেমন কিছু রান্নাবান্না করতে পারিনি। রান্না করেছি ডাল চালের ভাত, সাথে আছে আলু সেদ্ধ। এত বেশি কাজের চাপ, এই কাজের মধ্যে রান্নাবান্না করে কোনো রকম একটা পেটে গেলেই মনে হয় যে শান্তি। কারণ এত বেশি কাজের চাপ না, মাকে দিয়ে রান্নাবান্না করাচ্ছে আর আমি খালি খালি গুছাচ্ছি আর গুছাতে গুছাতে আর শেষ করতে পারছি না। মা আসার আগে থেকেই তো আমি গোছগাছ শুরু করছি, কিন্তু তারপরেও টুকটাক করে অনেক জিনিসপত্র দেখা যায় যে রয়ে যায়। এই বস্তা ভর্তি করি, আবার আরেকটা বস্তা ভরতে হয়, একটা ভরা শেষ হয় আবার আরেকটা ভরতে হয়। মানে এইভাবে করতে করতে কত পরিমাণ যে বস্তা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত।